একযুগের আন্দোলনে বিরোধী দলের কাউকে কোথাও দেখা যায়নি মৌলভীবাজারের প্রধানমন্ত্রী, উন্নয়নে বাধা দেওয়ার অভিযোগ। প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে সই হবে জনশক্তি রপ্তানি নিয়ে সমঝোতার স্মারক, চীনে তিস্তা নিয়ে চুক্তির সম্ভাবনা নেই। চট্টগ্রামের শিশু আয়াত হত্যায় আসামি আবিরের মৃত্যুদণ্ড, বাঁকুড়িয়ায় শিশু ধর্ষণ মামলায় আসামি মনিরের যাবজ্জীবন কারাদণ্ড। সীমান্তে বাংলাদেশের নাগরিক হত্যা মানবাধিকার লঙ্ঘন, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী, কুড়িগ্রামের সুন্দররেখায় নারী শিশু সহ 6 জন। এবং রোনালদোর বিশ্বকাপ মিশন শুরু, কঙ্গোর বিপক্ষে মাঠে নামল পর্তুগাল, রাতে ইংল্যান্ড ক্রোয়েশিয়া হাই ভোল্টেজ ম্যাচ। সংবাদ রাতে দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শাজমিন হাসান। এবার বিস্তারিত। অর্থ পাচার বন্ধ করা গেলে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মৌলভীবাজার ও শ্রীমঙ্গলের তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আগামী 1 বছরে প্রতি উপজেলায় 8,000 পরিবারকে কার্ডের আওতায় আনা হবে। 48 লাখ কৃষকের হাতে দেওয়া হবে কৃষক কার্ড। তারেক রহমান অভিযোগ করেন, সরকারের এসব উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার চক্রান্তে নেমেছে একটি পক্ষ। এদের ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান সরকার। নির্বাচনী ইস্তিহার বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম এগিয়ে নিচ্ছে সরকার। তারই ধারাবাহিকতায় তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করতে মৌলভীবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈরী আবহাওয়া উপেক্ষা করে শ্রীমঙ্গলে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন সহ প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা তুলে দেন সরকার প্রধান। তুলে ধরেন আগামী 1 বছরে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, শিক্ষা, স্বাস্থ্য খাত সহ সরকারের নানা পরিকল্পনার কথা। আমাদের লক্ষ্য পরিষ্কার, বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন করা। আগামী 1 বছরে 40 লক্ষ পরিবারের কাছে যেমন ফ্যামিলি কার্ড তুলে দিব, 40 লক্ষ কৃষকের কাছে আমরা কৃষক কার্ড তুলে দিব। ফ্যামিলি কার্ডের অর্থের যোগান নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাবে তিনি বলেন, গত 17 বছর জনগণের টাকা পাচার হয়েছে। এই টাকা পাচার বন্ধ হলে ফ্যামিলি কার্ডের টাকার কোনো সংকট হবে না। যারা বলে প্রত্যেকে আসবে ফ্যামিলি কার্ডের টাকা, প্রত্যেকে আসবে কৃষক কার্ডের টাকা, প্রত্যেকে আসবে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই জনগণের টাকা আর পাচার হতে দেব না। আমরা জনগণের টাকা দিয়ে জনগণের জন্য কাজ করা হবে। পরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে 19টি জেলার 10,000 পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি অভিযোগ করেন, যখন সরকার জনগণের ভাগ্যের উন্নয়নে কাজ করছে, তখন একটি পক্ষ তা বাধাগ্রস্ত করার পায়তারা করছে। জনগণ টাইম দিয়েছে বিএনপিকে 5 বছর। যারা বলে জনগণকে বিএনপিকে সময় দেওয়া যাবে না, তাদের বিরুদ্ধে তাহলে কি করা হচ্ছে? তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। জনগণের বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না বলেও জানান সরকার প্রধান। সাধারণ মানুষের ভাগ্যের মান উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে নির্বাচনী ইস্তেহার ছিল ফ্যামিলি কার্ড বিতরণ, তার তৃতীয় ধাপে আজ মৌলভীবাজারে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলছেন, যখন সরকার উন্নয়নে কাজ করছে, তখন একটি মহল নানাভাবে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র রুখে দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানিয়েছেন তারেক রহমান। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, মৌলভীবাজার। ফ্রিডম নিয়ে এলো স্কুটি নাকি গোল্ড অফার। স্টিকারে থাকা কিউআর কোড স্ক্যান করে প্যাকের ভেতরের কোডটি দাও আর প্রশ্নের উত্তর দিয়ে জিতে নাও স্কুটি অথবা গোল্ড কয়েন। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে কর জিডিপি অনুপাত বাড়ানোর জন্য কর ফাঁকির বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা নেওয়ার সহ একগুচ্ছ পরিকল্পনা তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, আগামী 5 বছরের মধ্যে কর জিডিপি অনুপাত 10% উন্নীত করা সম্ভব হবে, আর 2035 সালের মধ্যে এই অনুপাত 15% উন্নীত করা যাবে। সেই লক্ষ্যেই বিভিন্ন উদ্যোগ নিচ্ছে সরকার। বিসমিল্লাহির রহমানির রহিম।
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের নবম দিন বুধবার মুন্সিগঞ্জ 1 আসনের সংসদ মোহাম্মদ আবদুল্লাহর এক প্রশ্নের জবাবে পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এদিন প্রধানমন্ত্রী জাতীয় সংসদে উপস্থিত ছিলেন না, কিন্তু নির্ধারিত প্রশ্নের লিখিত জবাব টেবিলে উপস্থাপন করা হয়। এই বাজেট একটি বাস্তবসম্মত। মুন্সিগঞ্জ 1 আসনের সাংসদ মোহাম্মদ আবদুল্লাহ প্রধানমন্ত্রীর কাছে জানতে চান 2024-25 অর্থবছর অনুযায়ী বাংলাদেশের কর জিডিপির অনুপাত প্রায় 7.3% হতে 8%-এর মধ্যে, যেখানে নেপালের এই হার প্রায় 23.1%, যা ছোট্ট অর্থনীতি হওয়া সত্ত্বেও বাংলাদেশের চাইতে অনেক বেশি। বাংলাদেশের এই সমস্যা সমাধানে কোনো পরিকল্পনা নেওয়া হবে কিনা। লিখিত জবাবে তারেক রহমান বলেন, বাংলাদেশে কর জিডিপির অনুপাত বৃদ্ধির লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে। পূর্ণ বৈশিষ্ট্য হলো এটি একদিকে প্রধানমন্ত্রী বলেন, কর জিডিপির বৃদ্ধি লক্ষ্যে এন্ড টু এন্ড ডিজিটালাইজেশন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। অনলাইন উৎসে কর কর্তন ব্যবস্থাপনা সম্প্রসারণ করা হচ্ছে। অপ্রয়োজনীয় কর ছাড় ও কর অব্যাহতি কমিয়ে রাজস্ব ব্যয় হ্রাস করা হচ্ছে। কর আইন সরলীকরণ করা হয়েছে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন শিল্পাখাত ভিত্তিক গড় সূচক ব্যবহারপূর্বক ঝুঁকি ভিত্তিক নিরীক্ষা ও অনুসন্ধান কার্যক্রম জোরদার করা হয়েছে। করদাতা তথ্য ভান্ডার সমৃদ্ধকরণের উদ্যোগ নেওয়া হয়েছে হবে বলে আমি বিশ্বাস করি। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে দেশ দুটির সঙ্গে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হবে। তবে কোনো বিষয়ে এই মুহূর্তে চুক্তির সম্ভাবনা নেই। মালয়েশিয়া সফরে জনশক্তি রপ্তানি বিষয়ে সমঝোতা স্মারক সইয়ের পরই খুলতে পারে দেশটির শ্রম বাজার। ওইদিকে চীন সফরে তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা হলেও এ নিয়ে এখনই কোনো চুক্তি হচ্ছে না। মুক্তা মাহমুদের বিশেষ প্রতিবেদন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে 2 দিনের সফরে 21 জুন কুয়ালালামপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের দ্বিতীয় দিন প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এ সফরে জনশক্তি রপ্তানি, মুক্ত বাণিজ্য সহ বেশ কয়েকটি বিষয়ে সমঝোতা স্মারক সই হতে পারে বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে এসব বিষয়ে সমঝোতা স্মারক সইয়ের লক্ষ্যে কাজ করছে ঢাকা কুয়ালালামপুর। মালয়েশিয়া সফরের পরই চীন সরকারের আমন্ত্রণে 23 থেকে 26 জুন তিনি বেইজিং সফর করবেন। এ সফরেও বেশ কয়েকটি বিষয়ে সমঝোতা স্মারক সইয়ের বিষয়ে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে তিস্তার বিষয়ে আলোচনা হলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেবার সুযোগ নেই বলে মনে করে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে ঘিরে দেশটিতে শ্রম বাজারের জট খুলতে ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে। প্রধানমন্ত্রীর এই সফরের পর দেশটিতে আবারও জনশক্তি রপ্তানির সুযোগ তৈরি হবে বলে আশা করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক। মালয়েশিয়া আমাদের একটা দ্বিতীয় শ্রমবাজার, সেখানে গেলে অবশ্যই তো শ্রমবাজারের ইস্যু থাকবে এবং আমাদের ব্যবসা বাণিজ্য সহ অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে তো একটি সরকার প্রধান গেলে এমইউ হয়। আমাদের মন্ত্রণালয় থেকে ইতিমধ্যেই অনেক ধরনের আলোচনা, দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং কমিটিও এগিয়ে নিয়ে গেছে। এখন প্রধানমন্ত্রী গেলে আশা করি সেটা আরও ত্বরান্বিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফর হিসেবে ভারত বা চীনের পরিবর্তে মালয়েশিয়াকে বেছে নেওয়ার সিদ্ধান্তকে আঞ্চলিক প্রতিযোগিতার মধ্যে ভারসাম্য রক্ষার চেষ্টা হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। আমরা দুজনের সঙ্গে সম্পৃক্ত হব আমার প্রয়োজনের নিরিখে, তাদের প্রয়োজনের নিরিখে নয়, কিন্তু এটা খেয়াল রাখতে হবে। তো কাজে আমার ধারণা সরকার সেই বিবেচনা রেখেই এই ভূরাজনৈতিক মানে দুই মেরুকরণের বাইরে থেকে কাজ করবার জন্য চেষ্টা করছেন। সম্ভবত সেই কারণেই মালয়েশিয়াতে যাচ্ছেন। তবে কুয়ালালামপুর এবং বেইজিং প্রধানমন্ত্রীর এই দুই সফরই দেশের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক চাঙ্গা করতে সহায়ক হবে বলে মনে করেন তারা। আমরা মালয়েশিয়ার সাথে কিন্তু এই টেকনোলজি রিলেটেড মানে চিপস বলেন, সেমিকন্ডাক্টরস বলেন, এইগুলো নিয়ে কিন্তু আমরা নতুন করে চিন্তা ভাবনা করতে পারি। আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীর
আগামী সফরের সময় বিষয়গুলো হয়তো চিন্তার মধ্যে আসবে। চীনের সফরটাকে আমি আমার অর্থনৈতিক অবস্থাটাকে চাঙ্গা করার সহযোগিতা খোঁজবার একটা প্রয়াস হিসাবেই মনে করছি। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা। চট্টগ্রাম ইপিজেড এলাকায় শিশু আয়াতকে হত্যা ও মরদেহ 6 টুকরা করার মামলায় আসামি আবিরকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আর নগরীর বাকুলিয়ায় শিশু ধর্ষণ মামলার আসামি মনির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া নাটোরের শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড এবং জামালপুরে মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় প্রতিবেশী যাবজ্জীবন সাজা দেয় বিচারক। চট্টগ্রামের বন্দরটিলা এলাকায় নিজ বাসা থেকে 2022 সালের 15 নভেম্বর নিখোঁজ হয় শিশু আয়াত। পরে পিবিআই এর তদন্তে উঠে আসে শিশুটিকে অপহরণ ও হত্যা করে তাদের বাসার ভাড়াটে আবির আলী। গ্রেপ্তারের পর আদালতে দেয়া জবানবন্দিতে আবির জানায় আয়াতকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। ঘটনা গোপন করতে মরদেহ 6 টুকরা করে ফেলে দেয় সে। এই মামলায় 33 জনের সাক্ষ্য ও অন্যান্য তথ্য প্রমাণের ভিত্তিতে বুধবার আবিরের মৃত্যুদণ্ডের রায় দেয় আদালত। ভয়াবহ ঘটনা, তাই সমাজের জন্য একে মৃত্যুদণ্ড দেওয়াটা শ্রেয় মনে করায় বিজ্ঞ আদালত পর্যবেক্ষণে আসামি মোহাম্মদ আবির আলীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। এদিকে চট্টগ্রামের বাকুলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় আসামি ডেকোরেটর কর্মী মনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মাত্র 8 কর্মদিবসে শেষ হয়েছে মামলার বিচার কাজ। আমরা রাষ্ট্রপক্ষ চেষ্টা করেছি সহযোগিতা করার জন্য এবং বাদীর পরিবারও সহযোগিতা করেছে। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা চেষ্টা করেছি ভিকটিম তার ন্যায় বিচার পেয়েছে। আমরা চাচ্ছি আইনের ফাঁক দিয়ে কোনো ব্যক্তি যেন, কোনো নিরপরাধ ব্যক্তি যেন অপরাধে হয়ে না যায় এবং কোনো অপরাধে যেন আইনের ফাঁক দিয়ে বেরিয়ে না যায়। আমি অনেক খুশি হয়েছি, যাবজ্জীবন দিয়েছে যে ওকে, আমি এটার জন্য সরকারকে ধন্যবাদ দিই। গেল 21 মে নগরীর বাকুলিয়ার চেয়ারম্যান ঘাটা এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে। এদিকে নাটোরের গুরুদাসপুরে 2023 সালের আগস্টে 5 বছরের এক শিশুকে ফুসলিয়ে ঘরে ডেকে ধর্ষণের অভিযোগ ওঠে প্রতিবেশী জালাল উদ্দিনের বিরুদ্ধে। বিচার কাজ শেষে বুধবার রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ তৈয়ব আলী তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। বিজ্ঞ বিচারক বিবেচনায় নিয়েছেন এবং তিনি যাবজ্জীবন দিয়েছেন। সেই কারণে আমরা এই বিচারে আমরা সন্তুষ্ট রাষ্ট্রপক্ষ। এছাড়া জামালপুরে 10ম শ্রেণীর মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় আসামি রাজীব হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এর রায় দেন। সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ প্রদান করেছেন এবং 5 লক্ষ টাকা জরিমানা আদেশ দিয়েছেন। জরিমানার টাকা ভিকটিম প্রাপ্ত হবে। 2015 সালের 7 জুন গভীর রাতে ওই মাদ্রাসা শিক্ষার্থীর শয়ন কক্ষে প্রবেশ করে তাকে ধর্ষণ করে প্রতিবেশী রাজীব। আপনপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে ময়মনসিংহের গফরগাঁয়ে স্বামীর হাত পা মুখ বেঁধে এক সন্তানের জননীকে তুলে নিয়ে সংঘবদ্ধ গণধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার পাগলা থানা এলাকার একটি গ্রামে এই ঘটনা ঘটে। পরে বুধবার ওই গৃহবধূর মা বাদী হয়ে 8 জনকে অভিযুক্ত করে পাগলা থানায় অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী নারীর স্বামী জানান, রাত 1টার দিকে 8 জন মুখ বাঁধা অবস্থায় ঘরে ঢুকে প্রথমে তার হাত পা মুখ বেঁধে মারধর করে। এ সময় দুর্বৃত্তরা তার স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। একটা মেয়ে যদি বলে দর্শনের অভিযোগ আমাকে এত লোক দলবদ্ধ দর্শন করছে, হ্যাঁ, তখন আসলে আসামি দেওয়ার মুখ্য উদ্দেশ্য। এটা তদন্তের কোনো সুযোগ নেই এই মুহূর্তে। মামলাটা নিয়ে তাকে মেডিকেলে পাঠাই দিই, তারপরে ঘটনাস্থলে গিয়ে বলতে পারবো কি ঘটনা, কি মোটিভ ছিল। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর হাতে নিরীহ বাংলাদেশি নাগরিক হত্যার বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং এটি মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের প্রতিটি সীমান্ত সম্মেলনে বিষয়টি অত্যন্ত জোরালোভাবে উত্থাপন করা হয়েছে। এছাড়া দেশের 75টি কারাগারে ধারণ ক্ষমতার বিপরীতে 1.7 গুণ বেশি বন্দী আছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জাতীয় সংসদের প্রস্তাবিত বাজেটে
বুধবার বিকেলে জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নীলুফার চৌধুরী মুনির লিখিত প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বিনিয়োগ করবে, যা নতুন করে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠা করবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দ্বিপক্ষীয় বৈঠকগুলোতে বাংলাদেশের পক্ষ থেকে সবসময়ই সীমান্তে মারাত্মক বা প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের তীব্র বিরোধিতা করা হয়েছে। যদিও বিএসএফ এর গুলিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক চুক্তি হয়নি, তবে প্রতিটি পর্যায়ে জবাবদিহিতা ও ক্ষতিপূরণের বিষয়টি নিয়ে পরোক্ষভাবে চাপ সৃষ্টি করা হয়েছে। অর্থনৈতিক সুফলে পরিণত হতে পারে। ভারত সরকারের সঙ্গে বিভিন্ন সময় অনুষ্ঠিত বৈঠকের ফলাফলও সংসদে তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, চাপের মুখে ভারত প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার প্রতিশ্রুতি দিলেও সীমান্ত হত্যা বন্ধ হয়নি। মাননীয় স্পিকার, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক সালাউদ্দিন আহমদ আরো বলেন, সীমান্তে অপ্রীতিকর ঘটনা শূন্যে নামিয়ে আনতে বাংলাদেশ সরকার ও বিজিবি কাজ করে যাচ্ছে এবং নতুন ধরনের দক্ষতা ভিত্তিক। কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ প্রশ্নের জবাবে তিনি জানান, দেশের ৭৫টি কারাগারে ৪৫,১৩৬ জনের ধারণ ক্ষমতার বিপরীতে আছে ৭৭,০৪০ জন। সংকট নিরসনে নতুন কারাগার করার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় স্পিকার, নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। বিজিবির কঠোর অবস্থানের কারণে বিভিন্ন সীমান্ত দিয়ে বিএসএফ এর পুশিং চেষ্টা ব্যর্থ হচ্ছে। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পুশিনের শিকার হয়ে ৬ মাস বয়সী এক শিশু সহ ৬ জন ৪ দিন ধরে 0 পয়েন্টে অবস্থান করছে। এ নিয়ে বিজিবি বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক হলেও মেলেনি সমাধান। যদিও পুশ ইন ঠেকাতে নিরাপত্তা ও টহল জোরদার করা হয়েছে অন্যান্য সীমান্তেও। গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে দফায় দফায় পুশিনের অপচেষ্টা চালাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবির সক্রিয় অবস্থানের কারণে ব্যর্থ হচ্ছে এমন চেষ্টা। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পুশিনের শিকার হয়ে ৬ মাস বয়সী এক শিশুসহ ৬ জন ৪ দিন ধরে 0 পয়েন্টে অবস্থান করছে। সীমান্তে আটকে থাকা এসব মানুষের নেই পর্যাপ্ত খাবার, নেই বিশুদ্ধ পানি কিংবা স্যানিটেশনের ব্যবস্থা। খোলা আকাশের নিচে তীব্র রোদ ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে তাদের এই অবস্থানকে মানবাধিকার লঙ্ঘনের শামিল বলে অভিযোগ স্থানীয়দের। শিশু বাচ্চা কে খানা পিনা দেয়, কে গোসলের পানি দেয়, এটা একটা বিশাল একটা ঝামেলা। সীমান্তের মধ্যে এইরকম রোদ বৃষ্টি, কে কাহারা খবর নেয়। দুই দিকের মাঝখানে এখানে রাখছে, এখানে কোনো ব্যবস্থাই নেই, খাওয়া দাওয়া, তারপরে এদের চলাফেরা কোনো কিছু নেই, অসহায়ভাবে রয়েছে। দুই দেশের সরকার একটা চুক্তিতে তাদের আনলে জিনিসটা সুরাহা নিলে ভালো হবে। এর আগে রোববার গয়টাপাড়া ও ভন্দুরচর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। পরে বিজিবি বাধা দিলে শূন্যরেখায় অবস্থান নেয় তারা। এ ঘটনার পর পতাকা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। পুশিন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাড়ানো হয়েছে টহল, জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। এছাড়া গোয়েন্দা নজরদারি এবং স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় বাড়ানোর মতো নানা পদক্ষেপ গ্রহণ করেছে বিজিবি। এদিকে শেরপুরে পুশিন ঠেকাতে বিভিন্ন সীমান্ত এলাকায় মাইকিং করছেন বিজিবি সদস্যরা। টহল জোরদারে বিজিবির সঙ্গে মাঠে নেমেছেন আনসার ভিডিপি সদস্যরাও। এছাড়া পুশিন সহ যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দেশের বিভিন্ন সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ রাত। খুলনা শিরোমণিতে বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড পরিদর্শন করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। মঙ্গলবার দুপুরে তিনি কেবল শিল্প মিলে উৎপাদন প্রক্রিয়া পরিদর্শন করেন। পরিদর্শন শেষে মন্ত্রী কেবল শিল্পের কর্মকর্তা কর্মচারীদের সাথে মত বিনিময় সভা করেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এই কোম্পানির উৎপাদন অত্যন্ত লাভজনক, যথেষ্ট চাহিদাও আছে, এটাকে নষ্ট করতে দেওয়া যাবে না। তবে ইটস ভেরি ভায়াবল প্রজেক্ট, ভেরি সফিস্টিকেটেড প্রজেক্ট। এখানে দেখলাম অনেকগুলি মেশিনারি, এত সো ওল্ড, কিন্তু তার উপরে কিন্তু খুব সুন্দরভাবে চলছে মেশিনগুলি। এই তারের যে এদের যে ডিমান্ড, আমাদের বিক্রি করে প্রবলেম হবে না। আমাদের মার্কেটিং এর যে একটা খুব প্রেশার আছে, সেটাও না, বিক্রি হচ্ছে আলা যায়। তো আমাদের প্ল্যান প্রোগ্রাম আছে, এক্সপানশন হচ্ছে। আগামী বছরের বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে ৩.৫% উন্নীতের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আনম ও এহসানুল হক মিলন।
বুধবার দুপুর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 104 জন শিক্ষার্থীকে ডেন্স অ্যাওয়ার্ড তুলে দিয়ে এ তথ্য জানান তিনি। বলেন, দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে শুধু একাডেমিক শিক্ষা নয়, কারিগরি শিক্ষা সম্প্রসারণেও কাজ করছে সরকার। প্রায় 2 শতাব্দীর প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা ও মেধা বিকাশের অন্যতম এই বিদ্যাপীঠে বুধবার প্রথমবারের মতো আয়োজন করা হয় ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। কৃতি শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষতাকে অনুপ্রাণিত করতেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই উদ্যোগ। জমকালো এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের মোট 104 জন মেধাবী শিক্ষার্থীকে তাদের অন্যান্য কৃতিত্বের জন্য দেয়া হয় এই সম্মাননা। এমন স্বীকৃতিতে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। আমাদের জগন্নাথ ইউনিভার্সিটিতে এই ফার্স্ট টাইম ডিনস অ্যাওয়ার্ডটা দিচ্ছে এবং আমাদের একটা একাডেমিক একটা এক্সিলেন্সের একটা রিকগনিশন বলা যায়। সো এটা তো অবশ্যই স্টুডেন্টরা অনুপ্রাণিত হবে এবং এটা এই ধারাবাহিকতা যেন বজায় থাকে সেটাই আমরা আশা করি। আমাদের দেখে আমাদের জুনিয়ররা তো অবশ্যই অনুপ্রাণিত হবে এবং তারা আরো ভালো করে পড়াশোনা করবে আশা করি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী আনাম এহসানুল হক মিলন জানান, দেশের মেধা ও মানব সম্পদ উন্নয়নে শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। এরই ধারাবাহিকতায় আগামী বাজেটে এ খাতে বরাদ্দ বাড়ানোর পরিকল্পনার কথা জানান তিনি। আমাদের হিউম্যান ক্যাপিটাল ডেভেলপ করতে হবে, আমাদের সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট করতে হবে, সেই জায়গায় আমাদের মানব সম্পদকে কাজে লাগাতে হবে এবং কাজে লাগাতে হলে সবচেয়ে বেশি উত্তম শুধু হায়ার এডুকেশন না, তার সাথে টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশনের প্রয়োজন রয়েছে। প্রথম ডিনস অ্যাওয়ার্ডের এই স্বীকৃতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতার মনোভাব এবং শিক্ষার গুণগত মান আরও বাড়িয়ে দেবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। ফারজানা শিলা, দেশ টিভি, ঢাকা। হামে 24 ঘন্টায় 4 জন মারা গেছে। এখনও সারা দেশে প্রতিদিন হাম উপসর্গে শনাক্ত হচ্ছে 1000-এরও বেশি রোগী। অনিয়ন্ত্রিত হাম 3 মাসে কেড়ে নিয়েছে 650-র অধিক প্রাণ। শিশুদের পাশাপাশি আক্রান্ত হচ্ছে বড়রাও। হামের জটিলতায় এখনও আশঙ্কায় দিন পার করছেন রোগী ও স্বজনরা। দেশে প্রতিদিন হাম ও উপসর্গ শনাক্ত হচ্ছে 1000-এরও অধিক রোগীর। এটি মহাখালী ডিএনসিসি হাসপাতাল। বরিশালের মিম আক্তার সন্তান হাম আক্রান্ত হওয়ায় 10 দিন চিকিৎসার পর সুস্থ করে বাড়ি ফিরেন। 2 দিন পর এখন নিজেই আক্রান্ত হয়েছেন। ওনার 4 মাসের বাচ্চার হাম হয়েছিল, মিটফোরে ভর্তি ছিলাম, ও জায়গা থেকে রেফার করছিল এই মেডিকেলে। পরে মেডিকেল চিকিৎসারত আসছিল প্রায় 6 দিন, 4 দিন আইসিইউতে ছিল আর 2 দিন বেডে ছিল। সোমবার দিন বিকালে ছুটি দিছি, বাড়িতে গেছি, আজকে আবার ওনারা নিয়ে আসলাম। এ হাসপাতালে 24 ঘন্টায় হাম আক্রান্ত 82 জন রোগী ভর্তি হয়েছে। চিকিৎসাধীন 341 জন। হাম ও উপসর্গ নিয়ে ভিড় করছেন রোগী ও স্বজনরা। আমি এর আগে ভর্তি ছিলাম আর হাম হয়েছিল তো আমার এই ছেলে, পরে 1 সপ্তাহ ভালো ছিল, আবার জ্বর সীমিত কমে, মানে শরীরে তো যায় না। আমার বাচ্চার জ্বর আর বমি হইতেছে, এর জন্য এই জায়গায় আসছি। আজকে 1 সপ্তাহ ধরে আমরা ভর্তি, বাচ্চা মোটামুটি সুস্থ, কিন্তু নাসাগো একটা কথা বললে মানে এরা বেশিটা মানে আগ্রহ করে না। আর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে 24 ঘন্টায় 6 রোগী সহ চিকিৎসাধীন 27 জন। ভর্তি রোগীরা সুস্থ হচ্ছেন বলে জানান স্বজনরা। পরীক্ষা টরীক্ষা দিচ্ছি, সবকিছু ঠিক আছে, ইহুডো কোনো আসে নাই, অনেক চিকিৎসা ভালো হয়েছে। 3 দিন চলতেছে এই হাম রোগের লেগে ভর্তি হয়েছি, আর মোটামুটি একটু সুস্থতার পথে পাবে। 4 দিন ধরে আজকে ভর্তি হয়েছে, আজকে একটু মোটামুটি ওষুধ চেঞ্জ করে দিছে, আজকে একটু মোটামুটি ভালো। দেশে 3 মাসে হাম জটিলতায় 650-এরও অধিক রোগী মারা যায়। সুস্থ থাকলেও আরও সতর্কতার পরামর্শ বিশেষজ্ঞদের। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা। জ্বালানি রূপান্তর বাস্তবায়নে সরকারকে এখনই গ্রিন ফিস্ক্যাল পলিসির দিকে অগ্রসর হওয়ার আহ্বান জানিয়েছেন গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। প্রস্তাবিত বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটি এই আহ্বান জানান। একই সঙ্গে সবুজ ভর্তুকি ও অনুদান চালু, সৌরভিত্তিক সেচে লক্ষ্যভিত্তিক প্রণোদনা এবং এলএনজি আমদানির ওপর সম্পূর্ণ ভ্যাট অব্যাহতি প্রত্যাহারের সুপারিশও করেছে সিপিডি। দেশের বিদ্যুৎ জ্বালানি খাত এখনো অনেকাংশ নির্ভর করছে আমদানি করা জীবাশ্ম জ্বালানির উপর। অথচ বৈশ্বিক বাস্তবতায় এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ জ্বালানি রূপান্তর। এমন প্রেক্ষাপটে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানিকে আরো অগ্রাধিকার দেয়া এবং গ্রিন ফিস্ক্যাল পলিসি প্রণয়নের তাগিদ দিয়েছে সিপিডি। আউট অফ দ্য বক্স বিভিন্ন রকমের বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, নবায়নযোগ্য জ্বালানি, বিদ্যুৎ সংরক্ষণ প্রযুক্তি এবং গ্রিড আধুনিকরণ সরঞ্জামের ক্ষেত্রে এখনো বৈষম্যমূলক আর্থিক নীতি বহাল আছে।
যা জ্বালানি রূপান্তরের পথে বড় বাধা। আমরা বারবারই বলছি যে সরকার এখানে কিছুটা সহায়ক প্রণোদনা দিয়েছে, কিন্তু এটা আসলে যথেষ্ট না। সিপিডির মতে সংশোধিত এডিপিতে আরও বেশি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প অন্তর্ভুক্ত করতে হবে। এদিকে কৃষি অর্থনীতিবিদরা বলছেন, কৃষি খাতে বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণে সৌর ভিত্তিক বিদ্যুতায়নের কোনো বিকল্প নেই। বিদ্যুৎ উৎপাদনের যে পার্থক্য, উৎপাদন ব্যয়, সেই জায়গায় নবায়নযোগ্য বিদ্যুতের যথেষ্ট সুযোগ আছে। লিথিয়াম আয়নাইজ ব্যাটারি যদি সহ করা হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পিক লোডের ক্ষেত্রেও এর যে দাম, এর বাইরে অন্যান্য বিদ্যুতের দাম তুলনামূলকভাবে বেশি। সোলারের ইরিগেশনের জন্য যেটা সাবসিডি দেওয়া হবে, এটাকে আমাদের মূল কৃষি বাজেটের মধ্যে যে সাবসিডি দেওয়া হয়, এটার সঙ্গে ইন্টিগ্রেটেড করা দরকার। সৌর বিদ্যুৎ খাতের উদ্যোক্তাদের মতে, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে হলে প্রয়োজন বিনিয়োগ বান্ধব বাজেট এবং দীর্ঘমেয়াদী নীতিগত নিশ্চয়তা। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, টেকসই জ্বালানি রূপান্তরের জন্য দরকার সমন্বিত নীতি সহায়তা এবং সুস্পষ্ট রোডম্যাপ। আমদানির ক্যাপাসিটি থাকা সত্ত্বেও কিন্তু আমদানি করে পুরো বিদ্যুৎ আমরা দিতে পারতেছি না। এই জায়গাগুলোতে কিন্তু আলটিমেটলি সামনে আরো ভয়াবহ পরিস্থিতি আসবে কিন্তু সেটা। অতএব আমাদের নবায়নযোগ্য জ্বালানি ট্রানজিশন ছাড়া এই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, এনার্জি সিকিউরিটি এবং এনার্জি সার্বভৌম কোনোভাবেই প্রতিষ্ঠা করা সম্ভব না। আমাদেরকে ছোট ছোট এই হাউস হোল্ডে যারা করবেন কিংবা ছোট বিজনেস অর্গানাইজেশনে যে করবেন, তাদের জন্য আমাদের কোয়ালিটি মেনটেন করাটা, সোলার ইকুইপমেন্টগুলোর কোয়ালিটি মেনটেন করার জন্য বিশেষ কোনো মেকানিজম দরকার হবে, যেটা পার্ট অফ দ্য ইমপ্লিমেন্টেশন। এদিকে জ্বালানি খাতে রাজস্ব ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে এলএনজি আমদানির উপর সম্পূর্ণ ভ্যাট অব্যাহতি প্রত্যাহারেরও সুপারিশ করেছে সিপিডি। জানেন যে এখন আসলে একটি বাজেট। শাহিনুর ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগে বাদ পড়া প্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতে নেওয়ার অভিযোগে একটি প্রতারক চক্রের 2 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। বুধবার ব্রিফিংয়ে জানানো হয়, চক্রটিকে ধরতে সিআইডির একটি দল ছদ্মবেশে অবস্থান নেয়। রাজধানীর পুলিশ হাসপাতালের সামনে যখন ভুক্তভোগীদের কাছ থেকে লেনদেন হচ্ছিল, ঠিক তখনই প্রতারক চক্রের 2 সদস্যকে হাতে নাতে গ্রেপ্তার করে। চক্রটি কনস্টেবল নিয়োগের বিভিন্ন ধাপে বাদ পড়া প্রার্থীদের টার্গেট করত, ভুয়া আশ্বাস দিয়ে জনপ্রতি 10 থেকে 12 লাখ টাকা হাতেই নিত। আমরা যাকে ধরেছি তার কাছ থেকে যতটুকু তথ্য আমি যতটুকু এভিডেন্স পেয়েছি, এর মধ্যে রেঞ্জটা এরকম যে প্রতিটা ইয়ার ডিলের জন্য 10 থেকে 11 লাখ টাকা এর ভিতরে একটা ডিলিং ছিল। মেন সাফায়েত হোসেন শেখ, তার নামে আরও ইতিপূর্বে 3টা মামলা আমরা এখানে দেখতে পেয়েছি। এর মধ্যে একটা মামলা আছে মার্ডার কেস। শিক্ষাক্ষেত্রে ঘাটতি পূরণের উদ্যোগ, আঞ্চলিক বৈষম্য এবং দুর্গম ও প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য বাজেটে উল্লেখযোগ্য নির্দেশনা নেই বলে মনে করছে গণসাক্ষরতা অভিযান। সেই সঙ্গে প্রতিবন্ধী শিশু ও আদিবাসী সম্প্রদায়ের শিক্ষায় সুনির্দিষ্ট পরিকল্পনা সহ গবেষণায় গুরুত্ব দেওয়া জরুরি বলে মনে করছে শিক্ষা নিয়ে কাজ করা সংস্থাটি। কেমন হলো শিক্ষা বাজেট, বাস্তবতা ও জনপ্রত্যাশা, এই শিরোনামে বুধবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে সংবাদ সম্মেলনের আয়োজন করে গণসাক্ষরতা অভিযান, যেখানে শিক্ষা বাজেটের নানা ফাঁকফোকর আর সীমাবদ্ধতা তুলে ধরা হয়। বাজেট বরাদ্দের ক্ষেত্রে অংশীজনদের মতামতের গুরুত্ব দেয়া জরুরি বলে মনে করে গণসাক্ষরতা অভিযান। সবাইকে নিয়ে বসে 2 মন্ত্রণালয়, বিশেষ করে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, আর যেটাকে আমরা বলি যে প্রবাসী কল্যাণ এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়, এরা যদি বসত। তথ্য প্রমাণ ভিত্তিক শিক্ষার উপর জোর দিয়ে বক্তারা বলেন, আঞ্চলিক বৈষম্য দূর করে প্রান্তিক, প্রতিবন্ধী ও আদিবাসী শিশুদের জন্য সমন্বিত ও কার্যকর বাস্তবায়ন পদ্ধতিতে যেতে হবে সরকারকে। এক্সপার্ট নট ফর্মাল এডুকেশন ইন ডিপ্রাইভড এন্ড হার্ড টু রিচ এরিয়া সাসেস আপনার টি গার্ডেন চোরহাওল এরিয়া, এগুলোর জন্য আমরা নট ফর্মাল এডুকেশনটাকে লং টার্মে প্রজেক্ট আকারে নিয়ে আসে, যেটি পিডিপি 5 এর সাথে অ্যালাইন করার কথা বলছি। আর একটি হচ্ছে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট কেয়ার, সেটিকে আমরা লং টার্মে নিয়ে আসার কথা বলছি, অলরেডি রয়েছে। রাজস্ব আদায়ে লক্ষ্য অর্জনে শঙ্কার কথা জানিয়ে সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, শিক্ষায় ব্যয় বাড়ালেও এর গুণগত মান বাড়েনি। এনবিআর-এর জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব আহরণ, এটা থেকেই মূলত আমাদের যে ব্যয়ের খাতগুলো সেগুলোকে পরিপালন করা হয়। তারপরেও দেখা যায় যে আমাদের অর্থের সংকুলান হয় না,
তারপরে একটু ঘাটতি রয়ে যায়। 2030 সালের মধ্যে শিক্ষা খাতে জিডিপি 6% এবং জাতীয় বাজেটের 20% বরাদ্দ নিশ্চিতের দাবি জানান বক্তারা। কোন কোন বরাদ্দগুলো আসলে লার্নিং আউটকামকে ইমপ্যাক্ট করবে, কোনগুলো আসলে অত করবে না। তন্দ্রা তারুণ্য, দেশ